আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের সপ্তম অধ্যায় নিয়ে। আমরা এখন আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ান নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 2 নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব। খেয়াল করে দেখো, টাইপ 2তে আমরা খতিয়ান ভুক্তিকরণ বা হিসাবের লেনদেনের যে পোস্টিংয়ে যে ব্যাপারটা রয়েছে সেইটা, হিসাবের জের টানা বা ব্যালেন্সিংয়ের যেই এমসিকিউগুলো আমাদের পরীক্ষায় আসে এই টাইপটা আসলে আমরা টাইপ 2তে আলোচনা করব, এই ধরনের প্রশ্নগুলো। এবং আমাদের টাইপ 2 এর সিরিয়াল হচ্ছে আমাদের 22 থেকে 54 নাম্বার প্রশ্ন। অলমোস্ট 32টা এমসিকিউ আমরা এই টাইপে আলোচনা করার চেষ্টা করব এবং আমি আশা করছি যদি তোমাদের এই টাইপ থেকে এমসিকিউ আসে তাহলে এই জায়গা থেকে ইনশাল্লাহ এমসিকিউ আসবে। আমরা শুরু করছি। আমরা আমাদের প্রশ্নের গুরুত্ব বিবেচনা করে এখানে তারকা চিহ্ন ব্যবহার করেছি, 1 স্টার 2 স্টার 3 স্টার এরকম তোমরা দেখতে পাবা। বা আমরা আসলে আরও বেশি ওটাকে কি বলে প্রাণবন্ধ করার জন্য এখানে লাল কালি এবং কালো কালিও কিন্তু ব্যবহার করেছি। 22 নম্বর প্রশ্নটায় যদি আমরা দেখি, বলা আছে যে খতিয়ানের ডেবিট উদ্ধৃত্ত দ্বারা প্রকাশ পায়। খতিয়ানের ডেবিট উদ্ধৃত্ত দ্বারা কি প্রকাশ পায়? খতিয়ানের ডেবিট উদ্ধৃত্ত দ্বারা আমাদের সম্পদ এবং খরচ এই জিনিসটা প্রকাশ পায়, অর্থাৎ 1 ও 2। এখানে একটু আমরা বেসিক কিছু জিনিস আমাদের মনে রাখা লাগবে, যেটা দ্বিতীয় অধ্যায়ের বেসিক। সেটা হচ্ছে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে যেই 5 প্রকারের হিসাব রয়েছে, সম্পদ, যেই 5 প্রকারের হিসাব রয়েছে আমাদের সম্পদ, ব্যয়, তারপরে হচ্ছে আমাদের আয়, দায়, এরপরে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। এই 5টা হিসাবের মধ্যে সম্পদ ও ব্যয় এই দুইটা জিনিস বৃদ্ধি পাইলে ওইটাকে আমরা ডেবিট করে দিতাম, আর যদি এটা হ্রাস পাইতো তাহলে এটাকে আমরা ক্রেডিট করে দিতাম। আয় দায় মালিকানা সত্ত্ব এটা যদি আমাদের বৃদ্ধি পাইতো তাহলে এটাকে আমরা ক্রেডিট করে দিতাম, যদি হ্রাস পাইতো তাহলে এটাকে আমরা ডেবিট করে দিতাম। মনে রাখবা, যেই জিনিসটা বৃদ্ধি পাইলে যা, ওইটাই তার স্বাভাবিক উদ্ধৃত্ত। অর্থাৎ সম্পদ ও ব্যয় এটা বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তার মানে সম্পদ ও ব্যয়ের স্বাভাবিক উদ্ধৃত্ত বা জের হচ্ছে ডেবিট। আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, তার মানে আয় দায় মালিকানা সত্ত্বের স্বাভাবিক উদ্ধৃত্ত ক্রেডিট। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে তাহলে আমরা এটার উত্তর পাইলাম 1 নাম্বারটা। 23 নম্বর প্রশ্ন বলেছে চলমান জেড ছকে উদ্ধৃত্ত নির্ণয় করা হয় কখন? চলমান জেড ছকে উদ্ধৃত্ত নির্ণয় করা হয় কখন? খেয়াল করে দেখো, আমাদের হিসাবের খতিয়ানের 2টা পদ্ধতি আমরা জানি। একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে আমাদের চলমান জেড ছক। এই যে টি ছকে আমি একটা হিসাবের উদ্ধৃত্ত জানার জন্য আমাকে মাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু চলমান জেড ছকে আমি প্রতিটা লেনদেন হিসাবভুক্ত করার পরে বা প্রতিটা লেনদেন পোস্টিংয়ের পরেই কিন্তু আমরা ওই লেনদেনের উদ্ধৃত্ত কত, ওই হিসাবের বা ওই যে খতিয়ানটা ওইটার জের কত, ওটার উদ্ধৃত্ত কত, ওইটা আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে 24 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। খতিয়ানে ব্যবহৃত বিডি দ্বারা কি বোঝায়? খতিয়ানে উদ্ধৃত্ত বিডি দ্বারা কি বোঝায়? খেয়াল করে দেখো, বিডি দ্বারা বোঝানো হয় ব্রড ডাউন, বা বাংলায় যেটাকে আমরা বলি উপর থেকে আনিত, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব তাহলে 25 নম্বর প্রশ্নে। একই রকম একদম 22 নম্বর প্রশ্নের মতো একটা প্রশ্ন। 22 নম্বর প্রশ্নের অপোজিটটা বলা আছে খতিয়ানে ক্রেডিট উদ্ধৃত্ত দ্বারা প্রকাশ পায় কোনটি? আমাদের দায় এবং আয় এই দুইটা জিনিস বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, তাহলে যেই জিনিসটা বৃদ্ধি পাইলে যা হয় তার সাধারণ উদ্ধৃত্ত তাই। 22 নম্বর প্রশ্নের ব্যাখ্যায় আমি বলেছিলাম কিন্তু তোমাদের। এরপরে চলমান জেড ছকে কখন হিসাবের উদ্ধৃত্ত নির্ণয় করা হয়? কখন উদ্ধৃত্ত নির্ণয় করা হয়? প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পরে আমরা কি করতে পারি? এটার উদ্ধৃত্তটা নির্ণয় করতে পারি। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। বলা আছে কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে? ভাইয়া, ডেবিট ব্যালেন্স নির্দেশ করে আমার সম্পত্তিবাচক লেনদেনগুলো এবং আমার ব্যয়বাচক লেনদেনগুলো। একটু খেয়াল করে দেখো, প্রাপ্ত সুদ, তাহলে আমি সুদ পাইছি, এটা আমার জন্য একটা আয়। বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের সুদ
এইটুকু আমার জন্য আয়, যেহেতু বিনিয়োগের সুদটা বকেয়া আছে, আয়ের বকেয়া একটা সম্পদ। বিনিয়োগের সুদ আমার জন্য আয়, কিন্তু আয়টা যেহেতু বকেয়া আছে তাহলে আয়ের বকেয়াটা আমার জন্য সম্পদ। তারপরে বিনিয়োগের সুদ, এইটা আমার জন্য একটা আয়। শিক্ষানবিশ সেলামি, এইটাও আমার জন্য একটা আয়। তাহলে খেয়াল করে দেখো আমাকে কি বলছে, নিচের কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে? সম্পত্তিবাচক লেনদেনগুলো আমার ডেবিট ব্যালেন্স নির্দেশ করে, তাই না? তাহলে সম্পত্তিবাচক লেনদেন কোনটা আছে? 27-এর খ। এই কোনটা আছে ভাইয়া? 27-এর খ। তাহলে উত্তর কি হবে? 27-এর খ নাম্বারটা উত্তর। 28 নম্বর প্রশ্নে খতিয়ান প্রস্তুতে সিএফ দ্বারা কি বোঝানো হয়? এই সিএফ দ্বারা কি বোঝানো হয়? সিএফ দ্বারা বোঝানো হয় ক্রেডিট ফরওয়ার্ড, ক্যারিড ফরওয়ার্ড, তাই না? তাহলে উত্তর কি হবে? এই উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 29। বলা আছে খতিয়ানে নিচের কোন হিসাবটি ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে? ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে কি কি? ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে হচ্ছে আয়বাচক লেনদেন, দায়বাচক লেনদেন, আর হচ্ছে মালিকানা সত্ত্ববাচক লেনদেন, তাই না? আচ্ছা, তাইলে এখানে দেখো অগ্রিম বীমা, বীমা সেলামি, এটা একটা ব্যয়, ব্যয়ের অগ্রিম, এটা একটা সম্পদ। ঋণের সুদ, এটা একটা ব্যয়। তারপর হচ্ছে বিনিয়োগ, এটা হচ্ছে একটা সম্পদ। আচ্ছা, এটা একটা সম্পদ। আর পুঞ্জীবিত অবচয়, এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রতি সম্পদ। বিনিয়োগের সুদ, এটা আমার জন্য কি একটা প্রতি সম্পদ। যেহেতু আমাকে বলছে ক্রেডিট করতে হবে, সম্পদ এটা আসলে আমাদের ডেবিট হয়, ব্যয় এটা আমাদের ডেবিট হয়, সম্পদ এটা আমাদের ডেবিট হয়। তাহলে ক, গ, ঘ এই দুইটার এই তিনটার একটা উত্তর না। উত্তর তাহলে কোনটা? পুঞ্জীভূত অবচয়। কেন? এটা হচ্ছে একটা প্রতি সম্পদ। দেখো এটা কিন্তু দায় না, পুঞ্জীভূত অবচয় এটা কোনো দায় না, কিন্তু এটা আমার সম্পত্তিকে কমায়া দেয়, আমার সম্পত্তিকে হ্রাস করে, আমার সম্পত্তিকে রিডিউস করে, তাই না? তাহলে সম্পত্তি বৃদ্ধি পাইলে যদি ডেবিট হয়, তাহলে হ্রাস পাইলে কি হবে? ক্রেডিট করতে হবে। তাহলে আমার পুঞ্জীবিত অবচয় এটা একটা প্রতি সম্পদ, তাহলে এটা হচ্ছে একটা ক্রেডিট বাচক হিসাব। আয় হিসাব কোন উদ্ধৃত প্রকাশ করে? আয় দায় মালিকানা সত্ত্ব, এটা আমাদের ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে। আয় দায় মালিকানা সত্ত্ব এইটা আমাদের ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে, তাই না? আচ্ছা, এরপরে বলা আছে ব্রড ফরওয়ার্ড অর্থাৎ বিএফ অর্থ কি? ব্রড ফরওয়ার্ড অর্থাৎ বিএফ অর্থ কি? এটার উত্তর হচ্ছে পিছন থেকে আনিত। পিছন থেকে আনিত। কোন জায়গা থেকে আনিত ভাইয়া? পিছন থেকে আনিত, তাই না? আচ্ছা, এরপরে এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, দেখো যেই প্রশ্নগুলো আসলে জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ সোজা বাংলা ভাষায় বললে মুখস্থ বিদ্যা যেগুলা, ওইগুলা নিয়ে কিন্তু আমি আসলে খুব একটা ব্যাখ্যা করতে পারবো না, কারণ ওটা একটা মুখস্থ জিনিস, ওটা একটা জ্ঞানমূলক জিনিস, ওটা আসলে ব্যাখ্যা করা যায় না। যেগুলো অনুধাবনমূলক বা উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক প্রশ্ন আছে, ওইগুলো আমি ব্যাখ্যা করতে পারবো, ওইগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছিও। দেখো খতিয়ানের ডেবিট উদ্ধৃত দ্বারা প্রকাশ পায়, খতিয়ানের ডেবিট উদ্ধৃত দ্বারা প্রকাশ পাবে সম্পদ। তার কারণ দায় এটা আসলে ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে, আয় এটা আসলে ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে, মালিকানা সত্ত্ব এটাও ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে, তাহলে সম্পদ এটা ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 33 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে চলমান জের ছকে, চলমান জের ছকে হিসাবের জের জানা যায়, জের জানা যায় যে কোনো সময়। চলমান জের ছকে আমরা আমাদের হিসাবের জের জানতে পারি, যে কোনো সময় জানতে পারি। আমার একটা লেনদেন শেষ হওয়ার পরে যদি আমি জানতে চাই আচ্ছা জেরটা কত আছে আমি দেখি তো, সাথে সাথে জানতে পারবো, সাথে সাথে আমি জানতে পারবো, তাই না? আচ্ছা, এরপর 34 ব্যয় সমূহ, ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? সম্পদ এবং ব্যয়। মনে রাখতে হবে সম্পদ এবং ব্যয় এই দুইটা সবসময় ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে। কোন উদ্ধৃত? ডেবিট উদ্ধৃত প্রকাশ করবে। 35 বলা আছে খতিয়ান হিসাবের দুই দিক সমানকরণের, সমান করার কাজকে কি বলে? এই খতিয়ানের দুই দিক সমান করার কাজকে কি বলে? বলা হয় জের টানা। এই দুই দিক সমান করার কাজকে আমরা কি বলি? দুই দিকটা যে আমরা সমান করে দিব এটাকে আমরা বলি হচ্ছে ব্যালেন্স করা, জের টানা আর কি। ওকে, এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের 36 নাম্বার প্রশ্ন। 36 নাম্বার প্রশ্নে কি বলা আছে?
সিডি এর পূর্ণ রূপ কি? এই সিডি এর পূর্ণ রূপ হচ্ছে ক্যারিড ডাউন, ক্যারিড ডাউন। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। নিচের কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে? ডেবিট ব্যালেন্স নির্দেশ করবে আমাদের সম্পদ ও ব্যয়বাচক লেনদেন। তাহলে সম্পদ ও ব্যয়ের মধ্যে শুধুমাত্র ব্যয় আছে, তাহলে উত্তর হচ্ছে ব্যয়। আয় হিসাব সর্বদা কোন জের প্রকাশ করে? ভাইয়া মনে রাখবা, আয়, দায়, মালিকানা সত্ত্ব এরা সবাই ক্রেডিট জের প্রকাশ করবে। কোন জের? ক্রেডিট জের। তাহলে আয় হিসাব কোন জের প্রকাশ করে? আয় হিসাব আমাদের ক্রেডিট জের প্রকাশ করে। কোন জের? ক্রেডিট জের প্রকাশ করে। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 39। 39-এ বলেছে কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তা হলো। কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায়, কোনো একটা নির্দিষ্ট সময় শেষ করার পরে আমি হিসাবের যে ব্যালেন্স পাবো নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট সময় শেষে, শেষে মানেই তো হিসাব বিজ্ঞানের ভাষায় সমাপনী। তাহলে সমাপ্তি ব্যালেন্স কি পাবো ভাইয়া? সমাপ্তি ব্যালেন্স, তাই না? আচ্ছা, 40 নম্বর প্রশ্নে বিডি দ্বারা কি বোঝায়? এই বিডি দ্বারা কি বোঝায়? বিডি মানে কি? উপর থেকে আনিত। বিডি মানে কি? উপর থেকে আনিত। এরপরে বলছে বিডি এর পূর্ণ রূপ কি? বিডি পূর্ণ রূপ কি? এর পূর্ণ রূপ হচ্ছে ব্রড ডাউন। এর পূর্ণ রূপ কি? ব্রড ডাউন। তাহলে এটার উত্তর হচ্ছে খ। 41-এর উত্তর খ। চলে যাব প্রশ্ন নাম্বার 42। কি বলা আছে? বলা আছে ক্রেডিট ব্যালেন্স সাধারণত কি নির্দেশ করে? নির্দেশ করে আয় ও দায়। মনে রাখবা, ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে কাকে কাকে? আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 43-এ। জের টানার আরেক নাম কি? জের টানা, আমরা যে ওই যে দুইটা দাগ টেনে দেই, এই জের টানার আরেক নাম হচ্ছে ব্যালেন্সিং। জের টানার আরেক নাম কি? ব্যালেন্সিং, তাই না? আচ্ছা, সমাপ্তি ব্যালেন্সের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? সমাপ্তি ব্যালেন্স, আমি ব্যালেন্স শেষ করে দিচ্ছি, ব্যালেন্স শেষ করে দিচ্ছি, সমাপ্তি ব্যালেন্স। এটার জন্য আমরা ব্যবহার করি কি? এটার জন্য আমরা ব্যবহার করি সিডি, ক্যারিড ডাউন। সিডি, ক্যারিড ডাউন। আচ্ছা, 45 নম্বর প্রশ্নটা আমাদের সামনে আছে। বলা আছে সিএফ দ্বারা কি বোঝায়? কি বলা আছে ভাইয়া? সিএফ, এটা দ্বারা আমরা আসলে কি বোঝাই? সিএফ দ্বারা বোঝায় সম্মুখে নিত। এই সম্মুখে নিত মানে সামনে নেওয়া আর কি। এই কি করা? সামনে নেওয়া। 46 নম্বর প্রশ্ন, কোনটি ডেবিট যে নির্দেশ করে? ডেবিট ব্যালেন্স নির্দেশ করবে সম্পদ ও ব্যয়বাচক লেনদেনগুলা। সম্পদ ও ব্যয়বাচক লেনদেনগুলা, তাই না? তাহলে দেখো, অনুপার্জিত আয় এটা একটা দায়বাচক হিসাব, উপভাড়া এটা একটা আয়বাচক হিসাব, কমিশন এটা একটা ব্যয়বাচক হিসাব, শিক্ষানবিশ সেলামি এটা একটা আয়বাচক হিসাব। তাহলে সম্পদ আর ব্যয়, তার মানে কমিশন হিসাব যেহেতু একটা ব্যয়বাচক হিসাব, এই ব্যয়বাচক হিসাবগুলাকেই আমি ডেবিট হিসাবে লিখি, তাই না? তাহলে কমিশন হিসাব হবে। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 47। বলা আছে ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে কি কি ভাইয়া? এই মনে রাখবা, ক্রেডিট ব্যালেন্স হইতে পারে আমার আয়, আমার দায় এবং আমার মালিকানা সত্ত্ব, এবং আমার মালিকানা সত্ত্ব, এগুলো কি করে? আমার ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে, তাই না? তাহলে প্রদত্ত কমিশন, প্রদত্ত কমিশন এটা একটা ব্যয়, বিক্রয় হিসাব এইটা আমার জন্য একটা আয়, প্রাপ্ত সুদ এইটা আমার জন্য একটা আয়। তাহলে প্রাপ্ত সুদ একটা আয়, বিক্রয় হিসাব একটা আয়। 2 আর 3 হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে গ। 47-এর উত্তর গ। চলে যাব প্রশ্ন নাম্বার 48। কি বলা আছে? বলা আছে সিডি অর্থ কি? সিডি, সিডির ইংরেজি হচ্ছে ক্যারিড ডাউন। এই সিডির ইংরেজি কি? ক্যারিড ডাউন। এটার বাংলা কি? বাংলা হচ্ছে নিচে নিত। নিচে নিত, এই মানে নিচের দিকে নেওয়া আর কি, তাই না? আচ্ছা, বলা আছে কোন শব্দ সংক্ষেপ দুটি ভিন্ন অর্থবোধক?
কোন শব্দ দুটি আমাদের কি করে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেটা কি, সেটা হচ্ছে বিডি ও সিডি। বিডি ও সিডি মনে রাখবা, আমাদের বিডি যেই কথা আমাদের বিএফও একই কথা, এই বিডি যেই কথা আমাদের বিএফও একই কথা, আমাদের সিডি যেই কথা সিএফও একই কথা, মানে একই কাজে ব্যবহার করা হয়। তাহলে অপোজিট কি, সিডির অপোজিট হচ্ছে সিডির অপোজিট হচ্ছে বিডি, বিএফ এর অপোজিট হচ্ছে সিএফ, বা বলতে পারি বিএফ এর অপোজিট সিডি, বিডির অপোজিট হচ্ছে সিএফ, তাই না? একই তো ঘুরে ফিরে জিনিসটা। আচ্ছা, ব্যয় হিসাব সবসময় কোন জের প্রকাশ করে, মনে রাখবা সম্পদ ও ব্যয়, সম্পদ ও ব্যয় সর্বদাই ডেবিট জের প্রকাশ করে। কোন জের? ডেবিট জের প্রকাশ করে। তাহলে 50-এর উত্তর কত? 50-এর উত্তর হচ্ছে ক। 50-এর উত্তর কত? 50-এর উত্তর হচ্ছে ক। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 51। 51 নম্বর প্রশ্নে কি বলা আছে? 51 নম্বর প্রশ্নে বলেছে ব্যালেন্সিং কি। এই 51 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে ব্যালেন্সিং কি। ব্যালেন্সিং হচ্ছে হিসাবের পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা। সোজা কথা হচ্ছে আমরা যে সিডি অথবা সিএফ নির্ণয় করি ওইটাকে আমরা মূলত কি বলি? ব্যালেন্সিং বলি, তাই না? আচ্ছা, শূন্য জেড দ্বারা কি বোঝায়? এই শূন্য জেড দ্বারা বোঝায় আমার খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট দিক সমান হয়েছে। আমার খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট দিক দুইটা সমান হয়েছে। খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট দিক এই দুইটা যখন সমান হয় তখন আসলে আমার শূন্য জের প্রকাশ করে। কি জের প্রকাশ করে ভাইয়া? শূন্য জের প্রকাশ করে। ওকে, এরপরে আমরা আসি কোন ছকে হিসাবের জের জানার জন্য সময় দরকার হয় না, সেটা হচ্ছে চলমান জের ছক। চলমান জের ছকে আমরা হিসাবের তাৎক্ষণিক ফলাফল জানতে পারি। চলমান জের ছকে আমরা হিসাবের সাথে সাথে জের বা উদ্ধৃতটা জানতে পারি, তাই না? আচ্ছা, আমরা টাইপ 2 শেষ প্রশ্নটা সমাধান করব। 54 নম্বর প্রশ্ন, শূন্য উদ্ধৃতের হিসাবগুলোকে কি বলে? শূন্য উদ্ধৃতের হিসাবগুলোকে কি বলে? বলা হয় সমতা প্রাপ্ত। একটু মনে রাখবা আমার খতিয়ানের ডেবিট এবং ডেবিট টাকা সমান সমান যদি ক্রেডিট টাকা হয় তাইলে ওই জেরটা আসলে শূন্য জের প্রকাশ করে। কোন জের প্রকাশ করে? শূন্য জের প্রকাশ করে। এবং শূন্য জেরকে আমরা আরেক কথায় কি বলি? সমতা প্রাপ্ত। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে 54-এর উত্তর হচ্ছে ঘ। তাহলে এটা ছিল কি আমাদের টাইপ 2 এর একটা ক্লাস। আমরা যথেষ্ট ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আসলে এর চাইতে ব্যাখ্যা করে আর কোনো এমসিকিউ ক্লাস নেওয়া সম্ভব না, কারণ এক একটা পর্ব অনেক লম্বা হচ্ছে। আমি ইচ্ছা করেই ব্যাখ্যা করে ক্লাসটা নিচ্ছি, যাতে করে যারা কিছুটা কম বুঝি তারা যেন আমরা এই পর্বগুলো দেখে আমরা যেন পরিপূর্ণ বুঝে ফেলতে পারি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 3 নিয়ে আলোচনা করব। যারা টাইপ 2 করলা তাদেরকে টাইপ 3 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা এখনও আমাদের এই 500 এমসিকিউর বইটা সংগ্রহ করো নাই, যদি হিসাব বিজ্ঞানে, যদি অন্যান্য সাবজেক্টে তোমার এমসিকিউতে ভালো ফলাফল করার ইচ্ছা থাকে, দেখো তুমি কখনোই এ প্লাস পাবা না যদি তুমি হিসাব মানে যে কোনো সাবজেক্টের এমসিকিউতে অ্যাটলিস্ট 25+ নাম্বার তুলতে না পারো। 25+ তুললেও এ প্লাস পাওয়াটা অনিশ্চিত, বাট তোমাকে 25-এর বেশি তুলতেই হবে। 25+, 26, 27, 28 এরকম তুলতে হবে। তো এই জিনিসটা তোলা খুবই কঠিন। তোমাকে পাঠ্য বই পড়ার পাশাপাশি আলাদা করে তোমাকে একটা সাহায্য নিতে হবে, এবং ওই সাহায্যের জন্য আমরা টেকনিক ইজি এডুকেশন রয়েছি। আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তোমরা আমাদের এই এমসিকিউ বইটা পড়ো, আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে তুমি করো। পুরো বই ক্লাসের লেকচার ভাইয়া, আমি আবারও বলি, আমাদের এই পুরো বই প্লাস আমাদের এই লেকচারগুলো সমান সমান তুমি 100% কমন পাচ্ছ। সমান সমান কি তুমি 100% কমন পাচ্ছ। এই জন্য তোমাকে বইটাও নিতে হবে, পাশাপাশি আমাদের ক্লাসগুলো করতে হবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই পর্বের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।